যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন। সেখানে 10টার পরে 12টার পরে এরা ছেলেবেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে এই রিজওয়ানা চৌধুরী না এবং তারেক রহমান। এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা 2008 সালে, অর্থাৎ সোজাতার এই রিজওয়ানা তিনি তখন লন্ডনে ওই সময় একসময় পতিতা ব্যবসা করতেন রিজওয়ানা হাসান। যোগ করেন 2008 সালে ইংল্যান্ডে বসবাসের সময় নিজের বাসায় মদের আসর বসাতেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। নিয়ে জনগণ যা ভেবেছিল সেটাই সত্য হলো। হাউমাউ করে কান্না করতেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তুলপাড় সৃষ্টি হয়েছে। উপদেষ্টা রিজওয়ানাকে নিয়ে চড়ানো এই ভিডিও নিয়ে নানা রকম দাবি সামনে উঠছে। অন্যদিকে প্রকাশ্যে আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে জাইমা রহমানকে, জানিয়ে নেটিজেনদের আলোচনা শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে পুরো ঘটনা জানতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পতিতা ব্যবসা করতেন রিজওয়ানা হাসান। এখন আমি একটা পারসেপশন গ্রো করি, পারসেপশন হচ্ছে পতিতা ব্যবসা করতো রিজওয়ানা। ভালো লাগতেছে শুনতে। একইভাবে ব্যক্তিগত আক্রমণ করে নিঝুম ওই আলোচনায় যোগ করেন 2008 সালে ইংল্যান্ডে বসবাসের সময় নিজের বাসায় মদের আসর বসাতেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন। সেখানে 10টার পরে 12টার পরে এরা ছেলেবেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটায় ফেলে এই রিজওয়ানা চৌধুরী। এমনকি সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে নিয়েও ভিত্তিহীন অভিযোগ করেন সমালোচিত এই আইনজীবী। এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানার যে হাজবেন্ড, সেই লোকটা টাকাও দেয় না বিবাহকে ঠিক মতো, ভাড়াও দিত না। একইভাবে বর্তমানে ইংল্যান্ডে থাকা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী নিঝুম দাবি করেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জামায়াতে ইসলামী বাদে রিজওয়ানা হাসান সহ অনেকের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মানসিকতা রয়েছে তার। রিজওয়ানা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, এবং এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে। আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি। নিঝুম মজুমদার শুধু রিজওয়ানা হাসানকে নিয়েই নয়, জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগের পক্ষে নানা প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে দেশে অস্থিতিশীলতা তৈরিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এই পলাতক আইনজীবী। একাধিকবার যোগ দিয়েছেন বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা ভারতের রিপাবলিক বাংলার আলোচনায়। তারেক রহমানের সাথে বৈঠক, শিশির মনিরের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপ, এগুলো আসলে যোগসাজশ কতটুকু রয়েছে এগুলো মনে হয় ভাবার বিষয়। এর আগে এক আলোচনায় যুক্ত হয়ে সাংবাদিক সাইয়েদ আব্দুল্লাহর সাথে হারপিক কাণ্ড ঘটিয়ে ব্যাপক হাসি ঠাট্টার খোরাক যোগান বিতর্কিত এই আইনজীবী। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ব্যক্তিগতভাবে বাজে আক্রমণ করায় নিঝুম মজুমদারের এক হাত নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন রাজনৈতিকভাবে নানা সমালোচনা থাকলেও কারো ব্যক্তিগত জীবন নিয়ে এমন রুচিহীন মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে দেশের বাইরে থেকে যেসব আওয়ামী লীগের দালাল খ্যাত সাংবাদিক আইনজীবীরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেয়ার দাবি তাদের। আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে জামাতে ভোট কাজ চুরি করে, কিভাবে ভোট চুরি করে তারা প্রবাসীদের ভোটগুলা নষ্ট করবে, বিএনপির ভোটগুলা জামাতে নিয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আজকে উপস্থাপনা করব। 10 জন মানুষও যদি আমার এই ভিডিওটা দেখেন বিএনপির ভাইয়েরা, 10 জনে 10টা শেয়ার করে দিবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। ওকে, এবার আসেন আমি মূল প্রসেসিং এ যাই। আমার হাতে দুইটা ব্যালট পেপার, একটা ব্যালট পেপার আমার, আরেকটা হচ্ছে আমার এক রুমমেট, এক ছোট ভাইয়ের। ওকে ফাইন। মনে করেন এক্সাম্পল আমি দানের শীষে ভোট দিলাম, দানের শীষে ভোট দেওয়ার পরে আমার এটা আমি এভাবে বাস করলাম, এটা হচ্ছে গণভোটের মধ্যে আমি না ভোট দিলাম, এটা এভাবে বাস করলাম। তারপরে এই যে 3 নাম্বার কাগজটা, এগুলো যারা প্রবাসী আছে তারা বুঝবে কাগজগুলা। তিনটা আমি যদি ওকে করি, ওকে করার পরে যে একটা সাদা খাম থাকবে সর্বপ্রথম, এই সাদা খামটার ভিতরে মনে করেন যে আমি তিনটা এটা ঢুকাইলাম। এই যে ঢুকাইলাম, দেখেন এই যে আমি ঢুকাইলাম, ঢুকাই এটা বন্ধ করে দিয়া এই যে একটা হলুদ খাম আছে, হলুদ খামের ভিতরে আমি এটা ঢুকাইলাম। হলুদ খামের ভিতরে ঢুকানোর পরে আমি এটা ডাক বিভাগে যাই এইভাবে রেখে দিলাম। আমার ভোট হয়ে গেছে, এখান থেকে সব ঠিকঠাক। যখন এটা বাংলাদেশে চলে যাবে, এখন এই যে আরেকটা ব্যালট পেপার আমার কাছে আছে। এখন নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ওখানে যে ভোটগুলো যখন এটা তারা খুলবে, খোলার পরে যদি দেখা যায় এখানে দান শিশির মার্কা, এখন আরেকটা ব্যালট পেপারে যদি তারা যদি মনে করেন সেম টু সেম এখানে যদি জামাতের মার্কার মধ্যে যদি ভোটটা দিয়ে এই আমার এই পেপারটা যদি বাইর করে আমারটা ফালাই দিয়ে জামাতের এই পেপারটা যদি ঢুকাই দেয়, তাহলে কিন্তু আমার দান শিশির ভোটটা জামাতের হয়ে গেল। সো আমি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকে আমি বলবো, তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানো চাই। এবং আমি যেটা বলতে চাচ্ছি, এটা এখন বন্ধ করবেন কিভাবে? যখন আমাদের এই প্রবাসীদের বিশেষ করে ভোটগুলো যখন বাংলাদেশে যাবে, যাওয়ার পরে নির্বাচন কমিশন অফিসে অবশ্যই এগুলা খোলার আগে সেখানে বিএনপির একজন উপস্থিত থাকতে হবে, অথবা বিএনপির একটা টিম সেখানে উপস্থিত থাকবে। এই টিমের সামনে এগুলা খুলতে হবে। প্রয়োজনে জামাতেরও একটা টিম থাকুক, প্রত্যেকটা দল থেকে 2-4 জন নিয়ে একটা টিম গঠন করে সবার সামনে এগুলা খুলতে হবে এবং সবার সামনে গণনা করতে হবে। তাহলেই একমাত্র প্রবাসীদের ভোটগুলা আমি মনে করি চুরি করতে পারবে না, এছাড়া আর কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে।
জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়নকারী জনাব শাহরিয়ার কবির সাহেব গতকাল তার একটা স্টেটমেন্টে বলেছেন যে জামায়াত ইসলামীকে বিজয় করা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ মিন জালিক। তিনি তার গতকালকের বক্তব্যে আরো কিছু কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে আমরা যখন কবরে যাব তখন আমাদেরকে যে 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো মা দিনুকা, মানে তুমি কোন দল করছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সেই জায়গার মধ্যে আমরা যদি ফেরেশতাদেরকে অ্যানসার করতে পারি যে আমরা জামায়াত ইসলামী করেছি, তাহলে আমাদের 7 খুন মাফ এবং আমাদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে। আমরা যেখানে জানি মা দিনুকা মানে তোমাদের ধর্ম কি, সেখানে আমাদের অ্যানসার হবে ইসলাম। সে জায়গায় জামায়াত ইসলামী বলে মা দিনুকা মানে তোমার দল কি, এবং সেখানে অ্যানসার হবে জামায়াত ইসলামী। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন জামায়াতের বিকৃতি শুধুমাত্র মা দিনুকা নিয়ে না, মা রব্বুকা বলতে জামায়াত ইসলামী বুঝে যে তুমি স্বাধীনতা সার্বভৌমত্ব মেনেছো কার, এবং মা দিনুকা মানে তোমার দল কোনটা, এবং সেখানে অ্যানসার হবে জামায়াত ইসলামী। মান হাযার রাজুলুন, আমরা জানি তোমার নবীকে, এবং সে জায়গায় জামায়াত ইসলামী জানে তোমাদের নেতাকে, এবং সেখানে যদি অ্যানসার হয় ডক্টর শফিকুর রহমান, জান্নাতের রাস্তা পুরো ক্লিয়ার। জামায়াত ইসলামীর বিকৃতি শুধুমাত্র এই জায়গায় না, আমরা সর্বস্তরের মুসলমানরা বিশ্বাস করি সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামরা, কিন্তু জামায়াত ইসলামী এই কথার উপর বিশ্বাস স্থাপন করেনি। আমরা প্রত্যেকে জানি নবী রাসূলরা নিষ্পাপ, কিন্তু জামায়াত ইসলামী সেই কথা মানে না। আমরা প্রত্যেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের পথ প্রদর্শক হিসেবে মানি, কিন্তু জামায়াত ইসলামী বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি স্বজন প্রীতিবাজ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে পক্ষপাত দুষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জামায়াত ইসলামী হযরত ওমরকে বলে ধর্ষক। এই জামায়াত ইসলামী আওলাদের রাসূল সাইয়্যিদ হোসাইন আহমেদ মাদানীকে বলেছেন কাফের। এই জামায়াত ইসলামীরা দিনের পর দিন ইসলামকে বিকৃত করে নতুন ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। আজকে এই সকল এসএম শাহরিয়ার কবিরের মতো আবাল করি এসব কুকুরের বাচ্চাগুলো আজকে আবার ন্যাশনাল পর্যায়ে গিয়ে জামায়াতের মতো এরকম কুলাঙ্গার, এরকম মুনাফিকদেরকে রিপ্রেজেন্ট করছে। আমি চেষ্টা করছি প্রমাণ করতে রাজনীতি ভিন্নভাবেও করা যায়, আর এটা প্রমাণ করতে আপনাদের কাছ থেকে আমার মাত্র 5 মিনিট সময় প্রয়োজন। বুঝিয়ে বলছি, আমি শুরু থেকেই বলেছি এই নির্বাচনে আমি কোটি কোটি টাকা খরচ করব না, দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে আমার শহর আমি নোংরা করব না, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে শব্দ দূষণ করব না, কিংবা শোডাউন করে এলাকাবাসীর ভোগান্তি বাড়াবো না। কারণ এই কাজগুলো আসলে সাধারণ জনগণের সেবার জন্য করা হয় না, বরং এই কাজগুলো সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য করা হয়। আর হিসাবটা আসলে খুবই সহজ। একজন প্রার্থী যখন নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করেন, নির্বাচনের পরে সেই কোটি কোটি টাকা তুলতে দুর্নীতি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর শোডাউনের নামে যেটা করা হয় এটা কারো অজানা না। একজন প্রার্থী 500-1000 টাকা ভাড়া করে মানুষ আনেন, এতে হয়তো শক্তিমত্তা দেখানো যায়, কিন্তু আসলে এটা শক্তির প্রদর্শনী না, বরং অপচয়ের প্রদর্শনী। কারণ মাত্র কয়েক ঘন্টা শোডাউনের জন্য যখন কোটি টাকা খরচ করা হয়, সেই কোটি টাকা তুলতে আবার সাধারণ জনগণের উপরেই দুর্নীতির বোঝা চাপানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, এসব করা ছাড়া কি বাংলাদেশের রাজনীতি? দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।